দুদকের তলবে হাজির হননি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। এতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারালেন তিনি। বিদেশে বসে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন বেনজির। দুদক সচিব বলছেন তার বক্তব্য পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেবেন অনুসন্ধানী কর্মকর্তা। জেমসন মাহবুব জানাচ্ছেন বিস্তারিত। ডিএমপি কমিশনার থেকে র্যাবের মহাপরিচালক, সবশেষ পুলিশের মহাপরিদর্শক পদে থেকে অবসরে যান বেনজির আহমেদ। এরপরই গণমাধ্যমে আসে তার ও তার পরিবারের সদস্যদের আয়ের সাথে সঙ্গতিহীন সম্পদের তথ্য। এ বিষয়ে দুদকের অনুসন্ধান শুরু হলে গেল 6 জুন তাকে হাজির হতে বলা হয়, কিন্তু হাজির না হয়ে সময় চেয়ে আবেদন করেন বেনজির। আবেদনে তিনি উল্লেখ করেন চিকিৎসা ও ব্যক্তিগত প্রয়োজনে বিদেশে থাকায় তিনি হাজির হতে পারছেন না। সেই আবেদনের প্রেক্ষিতে তাকে 23 জুন হাজির হতে বলা হয়, কিন্তু এই দিনও হাজির হলেন না বেনজির। অতীতে দুদকের তলবে হাজির হননি সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ও অর্থ পাচারকারী পিকে হালদার। তারাও সময় চেয়ে আবেদন করার পরও দুদকে হাজির হননি। পরে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এবার সেই পথেই হাঁটলেন বেনজির। হাজির না হওয়ায় হারালেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ। তিনি অবশ্য আমাদের কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছে। এদিকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের বিষয়ে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে কমিশন। এটি এখনো আমাদের কমিশন সভায় উপস্থাপিত হয়নি। কমিশন সভা যখন উপস্থাপিত হবে, যদি হয়, তখন আলোচনার পরিপ্রেক্ষিতে যেরকম সিদ্ধান্ত হবে সেটি করা হবে। দুদক সচিব জানান, অপরাধী যেই হোক সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে কমিশন। জেমসন মাহবুব, ৭১, ঢাকা। এদিকে সাংবাদিকদের প্রসঙ্গে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পেশাজীবী সাংবাদিকদের 3 সংগঠন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে। দেশের সম্প্রচার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিকে স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি বলে মনে করছে। ডিআরইউ নিজেদের বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি পুলিশের সাবেক ও বর্তমান কয়েক কর্মকর্তাকে নিয়ে সংবাদ প্রকাশের পর কোনো কোনো মহল ও সংগঠন যে ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। এছাড়াও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএফইউজে। এই সংগঠনও পুলিশ ক্যাডারদের বক্তব্যকে স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি বলে মনে করছে। দর্শক, দুটি বিষয় নিয়ে একসাথে কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এবং বেসরকারি টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক রেজওয়ানুল হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি আলোচনা শুরু করতে চাই জনাব খুরশিদ আলম, আপনার কাছে প্রশ্ন রেখে। আমরা দেখেছি যে আজকে সন্ধ্যায় ৭১-এর যে আরেকটি আয়োজন সংবাদ বিস্তার, সেখানেও আপনি যুক্ত ছিলেন। আপনি বলেছেন যে সাবেক এই পুলিশ প্রধানের বিষয়ে আপনারা যে চিঠিটি তিনি পাঠিয়েছেন সেটি পড়ে পরবর্তী পদক্ষেপ নেবেন। সেক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা আপনার দুদকের সচিবের বক্তব্যে শুনছিলাম যে তিনি আসলে সামনের দিনে কি পদক্ষেপ হবে সেটি আপনাদের মিটিংয়ে এই আলোচনা হবে, তারপর আপনারা পদক্ষেপ নেবেন। সেক্ষেত্রে আইনি পদক্ষেপগুলো কি রয়েছে পরবর্তী ক্ষেত্রে? থ্যাংক ইউ ম্যাডাম। দেখুন, এখানে একটু মনে হয় কথাতে একটু উলটপালট হয়ে গেছে। মনে হয় এটা আসলে শব্দ চয়নে ভুল হয়েছে। পরবর্তী সভা বলেছে ওই আরেকজন পুলিশ কর্মকর্তার বিষয় যদি উঠে তখন সিদ্ধান্ত নেবে। আর মিস্টার বেনজির আহমেদ, যিনি প্রাক্তন আইজিপি, ওনার যে অনুসন্ধান চলছে এটা চলতে থাকবে। অনুসন্ধান শেষে একটা কমিশনের কাছে রিপোর্ট দাখিল করবে তদারকি কর্মকর্তার মাধ্যমে। ওই রিপোর্ট দেখে কমিশন সিদ্ধান্ত নেবে। আর ওনাকে যে ডাকা হয়েছে এটি কিন্তু অনুসন্ধান কার্যের একটা অংশ বিশেষ।
ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে রুল 8 অনুযায়ী। রুল 8-এ বলা আছে কমিশন বা অনুসন্ধানকারী দল যদি মনে করে ওনাকে না ডাকলেও পারত। ওনাকে যেহেতু ডেকেছে এবং একবার সময়ও দিয়েছে, আজকে বর্ধিত সময় উনি একটি লিখিত জবাব দিয়েছে, কাজেই এটা স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় ওনার লিখিত জবাবটাই ওনার বক্তব্য। সেটা অবশ্যই অনুসন্ধানকারী দল গভীরভাবে পর্যবেক্ষণ করবেন, পর্যালোচনা করবেন এবং তাদের সিদ্ধান্ত তাদের নথিতে রাখবেন। এটা শুধু তার বক্তব্যের উপরেই যে পুরো অনুসন্ধান কার্য চলছে তা না, এখানে অনেক তথ্যপত্র সংগ্রহ হয়েছে, আদালতে 3টি আদেশ আছে, সব কিছু দেখে অনুসন্ধান কার্য শেষ হলে তখন আমরা পুরো চিত্রটি পাব। সেক্ষেত্রে আর কি কি বিষয়ে আপনারা আমলে নেবেন এই তদন্ত করতে? না, ওই আসলে ম্যাডাম তদন্ত না, এটা অনুসন্ধান। অনুসন্ধান করতে আর কি কি বিষয়ে আমলে নেবেন আপনারা? না দেখুন, অনেকগুলি জিনিস ইন্টেলিজেন্স রিপোর্ট বলেন, অনেকগুলি প্রশ্ন এখানে আপনার অনুসন্ধানকারী দল খুঁজবে, সেগুলি যতক্ষণ পর্যন্ত তারা সিদ্ধান্ত আসতে না পারবে, তো এই সিদ্ধান্ত আসার পরেই ওনারা এটা রিপোর্ট আকারে দাখিল করবেন। এখন অনুসন্ধানের স্বার্থে সব কথা তো ডিসক্লোজ করা যায় না, তবে প্রত্যেকটা পয়েন্টে এটা ওনারা পর্যবেক্ষণ করছেন যাতে যার বিরুদ্ধে অভিযোগ আসছে উনিও যেন ন্যায় বিচার নিশ্চিত হয়। দুদকের কাজটা কিন্তু যে যার বিরুদ্ধে অভিযোগ আসে তার অভিযোগ দেখতে গিয়ে দুদককে এটাও নজরে রাখতে হবে যেন উনি ভিক্টিমাইজ না হয়। কাজেই সেগুলি সব কিছু দেখে আপনার পুঙ্খানুপুঙ্খানু পর্যালোচনা করে যখন চূড়ান্ত রিপোর্ট দিবে তখন আমরা বলতে পারবো ওনার অপরাধলব্ধ অর্থ আছে কতটুক, অপরাধলব্ধ সম্পদ আছে কতটুক, বা অনুসন্ধানকারী দল ওনাদের কি ফাইন্ডিং দিয়েছে, সে ফাইন্ডিংটা কমিশন কিভাবে অ্যাকসেপ্ট করছে, না রিফিউজ করছে, না আবার রিমান্ডে পাঠাচ্ছে, ওটা পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এটা আসলে কোনো কিছু বলা যাবে না। আপনাকে পূর্ণাঙ্গ অনুসন্ধান, যেহেতু এটি একটি আইনি বিষয়, সেক্ষেত্রে জানতে চাই, এই যে তিনি পরপর দুবার আপনারা ডাকলেন, উনি আসলেন না, একবার চিঠি পাঠালেন, আরেকবার সময় চেয়েছেন, সেক্ষেত্রে কি তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাচ্ছেন বলে শব্দটি ব্যবহার করা যায় বা এই টার্মটি কি ব্যবহার করা যায়? না, আমি মনে করি যে ব্যবহার করা যায় না। একটা কারণে, উনি তো আজকে একটা লিখিত ব্যাখ্যা দিয়েছেন, সেই লিখিত ব্যাখ্যাতে কি আছে আমিও দেখিনি, আপনিও দেখেননি, সেটা দেখবে শুধু অনুসন্ধানকারী দল। নিশ্চয়ই অনুসন্ধানকারী দল ওনার লিখিত ব্যাখ্যাটা যাচাই বাছাই করবে। এখনো যেহেতু অভিযোগ পর্যায়ে রয়েছে এবং অনুসন্ধান শেষ হয়নি, কাজে এই পর্যায়ে এটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারালেন এই কথাটা অ্যাবসলিউটলি এটা বলা যাবে না। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, দুদকের যে মামলাগুলি হয় সেগুলি রেকর্ডের ভিত্তিতে হয়, এখানে রেকর্ড কথা বলে, এই রেকর্ডের উপর এটা নির্ভর করবে এটা ওনার চূড়ান্ত অনুসন্ধান প্রতিবেদনটা কি হয়। আপনি যেভাবে বলছেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারালেন, আমি আসলে সেভাবে এটা বলতে চাচ্ছি না, কারণ অভিযোগের অনুসন্ধান হচ্ছে, উনি কিন্তু এখনো অভিযুক্ত হননি, এটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এবং ওনাকে আসামিও বলা যাবে না, ওনাকে অভিযুক্তও বলা যাবে না, অভিযোগের অনুসন্ধান হচ্ছে, কাজে আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আপনি রয়েছেন আমাদের সাথে জনাব রেজওয়ানুল হক। আপনার কাছে একটু জানতে চাই, যখন অভিযোগের অনুসন্ধান হচ্ছে বলে একজন আইনজীবী বলছেন এবং এই অভিযোগগুলি এসেছেই বিভিন্ন গণমাধ্যমে, আমরা এই অভিযোগগুলো দেখেছি এবং শুধুমাত্র এই সাবেক আইজিপির ক্ষেত্রে না, অন্যান্য অনেকের ক্ষেত্রেই আমরা দেখেছি যে গণমাধ্যমে নানা খবর হয়েছে এবং তার প্রেক্ষিতে আমরা পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিবৃতিও দেখেছি। যখন অভিযোগের আমরা যদি বলি যে এই মুহূর্তে অভিযোগটি তদন্ত বলছেন না আইনি যারা আইনজীবী যারা রয়েছেন, তারা যখন বলছে যে অভিযোগের তদন্ত হচ্ছে, তখন আসলে এই ধরনের বিবৃতি কী ধরনের প্রতিক্রিয়া তৈরি করে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ ফারহানা। আমাদের আইনজীবী খুরশিদ সাহেব যেভাবে বললেন, দেখেন উনি কিন্তু একজন আইনজীবী হিসেবে আইনের ধারা অনুযায়ী তিনি কথা বলছেন, তিনি কিন্তু তাকে অভিযুক্ত বলতে চাচ্ছেন না। তিনি বলছেন যে সমস্ত অভিযোগ উঠেছে সেই সমস্ত অভিযোগের তদন্তও না, সেটার অনুসন্ধান চলছে, সুতরাং তাকে এখন অভিযুক্ত পর্যন্ত বলা যাচ্ছে না। বাট আমাদের ভাষায়, সাংবাদিকতার ভাষায় আমরা যেটা বুঝি যে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তাকে অভিযুক্ত বলা যায়, আমরা সেভাবেই আমরা লিখে থাকি। যাই হোক, তো এইখানে যখন আইনি কর্মকর্তারা বা দুদক যখন এত সাবধানে পদক্ষেপ নিচ্ছে, সেখানে পুলিশ অ্যাসোসিয়েশন তাদের যেখানে
উচিত ছিল এই কর্মকাণ্ড, যেটা আইনি যে পদক্ষেপটা চলছে সেখানে সহায়তা করা। সেটি না করে আপনি কারেক্টলি বলেছেন যে এই সমস্ত অভিযোগ কিন্তু উঠেছে গণমাধ্যমে। তো গণমাধ্যমের কাজই তো এই সমস্ত অনিয়ম, দুর্নীতি, এগুলো বিষয়গুলো তুলে ধরা। এবং আপনি যদি মনে করেন যে না, গণমাধ্যমে আসা এই প্রতিবেদনগুলি ঠিক না, তাহলে আইনগতভাবে যে প্রতিকারের বিধান রয়েছে, আপনারা চাইলে প্রেস কাউন্সিলে যেতে পারেন। এটাই তো একমাত্র গণমাধ্যমের কোনো প্রকাশিত প্রতিবেদনের ক্ষেত্রে প্রতিকার চাইতে হলে আপনাকে প্রেস কাউন্সিল যেতে হবে। সেটা তো আমি মনে করি যে যেহেতু তদন্তও না, দুদক এই অভিযোগগুলো অনুসন্ধান করছে, এই পর্যায়ে কারো মানে পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়াটা অনুচিত হয়েছে। তাদের বরং উচিত ছিল যে এই অভিযোগটা যে উঠেছে তাদের নিজস্ব আপনার, যদিও বেনজির সাহেব এখন সার্ভিসে নাই, কিন্তু আরো যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের ব্যাপারে বিভাগীয় তদন্ত তারা করতে পারত। কিন্তু তারা যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটা মোদ্দা কথা হচ্ছে, সেটা সারাংশ হচ্ছে এই, যেন গণমাধ্যমে এই সমস্ত বিষয়ে কোনো কথা না বলে, কোনো কথা না বলা হয়। জি জনাব রেজওয়ানুল হক, আপনার কাছে আমি ফিরবো। আমি জনাব খুরশিদ আলম, আপনার কাছে বরং আরেকটু জানতে চাই যে সাবেক এই আইজিপির বিষয় সহ প্রায় সব দুর্নীতির খবর আপনারা, বিশেষ করে দুদক, সবসময় দাবি করে থাকে যে গণমাধ্যম থেকেই তারা সবচেয়ে বেশি তথ্যগুলো পেয়ে থাকেন। তাহলে দুর্নীতি মামলা যখন হয় বা অনুসন্ধান যখন হয় বা অনুসন্ধানের পরে মামলা হয়ে যখন তদন্ত হয়, স্বাভাবিকভাবেই একটা পক্ষ থেকে, পার্টিকুলারলি আদার সাইড থেকে ওনারা বলেই থাকে এটা উদ্দেশ্যমূলক। কিন্তু দেখুন, দুর্নীতির মামলা কখনো রেকর্ড ছাড়া হয় না, রেকর্ডের ভিত্তিতে হয়। আপনাকে অপেক্ষা করতে হবে এই রেকর্ডের ভিত্তিতে কমিশন যে অনুসন্ধান করছে তার রেজাল্টটা কি আসে বা কমিশন কি সিদ্ধান্ত নেয়। অনুসন্ধানকারী দল চাইলেই যা খুশি তা করতে পারবে না, তাকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং সিদ্ধান্ত দিতে হবে। যেমন রায়ের মতো একটা ফ্যাক্ট ফাইন্ডিং আসে, সেখানে তাকে একটা সাক্ষীগুলো অ্যাসেসমেন্ট করতে হয়, রেকর্ডগুলো পর্যালোচনা করতে হয়, তারপরে তাকে একটা সিদ্ধান্ত দিতে হয়, উপসংহারে বলতে হয় এটা করা যেতে পারে। তার এই যে আপনার রিপোর্ট, সেটা কতটুকু অ্যাকসেপ্ট করবে সেটা তো কমিশনের ব্যাপার। কমিশন সেটা দেখে শুনে তার সিদ্ধান্ত সে জানাবে। এটি একটি মানে আইনের প্রক্রিয়া। এটা দুদক আইন, দুদক বিধিমালা 2007 এগুলোর ভিত্তিতে হয়ে থাকে। এখন যারা অ্যাসোসিয়েশনের বিবৃতি দিচ্ছে বা যারা এটা প্রোটেস্ট করছে, আমি শুধু একটা কথাই বলবো, যে প্রোটেস্ট করছে বা যারা কাউন্টার দিচ্ছে সেগুলোতে আমরা কান দেই না। আমরা দেখি, আমি যেই কাগজ দেখছি সে কাগজের সত্যতা কতটুকু, সে কাগজ মানে কতটুকু মানে আপনার রেকর্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং তার জ্ঞাত আয় বহির্ভূতের সঙ্গে সঙ্গতিপূর্ণ, সেটাই আমার দেখার কাজ। কারণ দুর্নীতি দমন কমিশনের মামলা হলেই একটা পক্ষ সবসময় অপোজ করতে থাকে, সেভাবে হলে তো আর আমরা কাজ করতে পারবো না। আমাদের কাজ কতটুকু সঠিক বা কতটুকু ব্যাঠিক সেটা তো একমাত্র নির্ণয় করবে আদালত। আমরা যখন অনুসন্ধান রিপোর্ট দিব, অনুসন্ধান রিপোর্টের ভিত্তিতে যদি মামলা হয় এক ধরনের কনসিকুয়েন্স হবে, মামলা না হলে এক ধরনের কনসিকুয়েন্স হবে। কাজেই আমাদের কারা কি বিবৃতি দিচ্ছে, যে খবরের ভিত্তিতে আসলে একটি প্রতিষ্ঠান, দুদকের মতো একটি প্রতিষ্ঠান কাজ করছে, আমি যদি ভিত্তিতেও বাদ দিই, আমি যদি বলি যে কিছুটা আমলে নিচ্ছেন সংবাদ মাধ্যম থেকে পাওয়া এই তথ্যগুলো, তখন এই সংবাদ মাধ্যম থেকে যখন আপনি তথ্য নিয়ে আপনি একটি পদক্ষেপ নিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, দুর্নীতি দমনের জন্য, তখন যারা এই তথ্যটি মানুষের সামনে আনছেন, আপনাদের সামনে আনছেন, তাদের উপরে যখন চাপ আসে একজন আইনজীবী হিসেবে, আসলে সেক্ষেত্রে আপনার বক্তব্য কি? না দেখুন, ইনভেস্টিগেটিভ মানে রেজওয়ান সাহেব যে কথাটা বলতে চাচ্ছেন বা কালের কণ্ঠ বা প্রথম আলোর যে নিউজগুলো দিয়েছে, এটাকে আমরা বলি ইনভেস্টিগেটিভ জার্নালিজম। এবং সম্প্রতি আমাদের হাইকোর্টে একটা কি দুটো রায়ও হয়েছে, এবং হাইকোর্টও কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজমকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছে। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টও ইনভেস্টিগেটিভ জার্নালিজমকে অ্যাপ্রিসিয়েট করেছে। এবং সেখানে আবার যদি ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা যদি ইয়েলো জার্নালিজম হয়, সেখানে আবার তাদের বিরুদ্ধে কঠোর সতর্কতা দিয়েছে। তো কাজেই আমাদের যেগুলি সোর্স, সংবাদপত্র একটা গুরুত্বপূর্ণ সোর্স, ইলেকট্রনিক মিডিয়া একটা গুরুত্বপূর্ণ সোর্স। একজন ব্যক্তির একটা দরখাস্ত, তার নাম নাই, ঠিকানা নাই, কিন্তু তার 4 লাইন দরখাস্তের মধ্যে একটা সারবত্তা আছে, সেটা অবশ্যই দুদক কগনিজেন্সে নেবে।
কাজেই কে কি বললো না বললো, কি বিবৃতি দিল অনেক না ধন্যবাদ, দিল, অনেক ধন্যবাদ। এটা আমরা এতে জি, নিয়ে- আপনি রয়েছেন আমাদের সাথে জনাব রেজওয়ানুল হক। যখন জনাব খুরশিদ আলম বলছেন, যেহেতু তিনি একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন যারা দুর্নীতি দমনে কাজ করে থাকেন, সেই জায়গা থেকে যখন তারা বলছেন যে আমরা একটি শক্তিশালী সোর্স এবং আমাদের কথাটি আমলে নিতে হবে, সংবাদ মাধ্যমকে বার্তা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংগঠনের পক্ষ থেকে একটি বিবৃতি এসছে। সেটাকে আপনি সাংবাদিক হিসেবে কিভাবে দেখছেন সেই প্রতিক্রিয়া আমরা পেলাম, কিন্তু আপনারা আজকে যে বিবৃতিটি দিয়েছেন সেখানে বিজেসি বলছে যে এটি স্বাধীন সাংবাদিকতার জন্য একটি হুমকি। কেন আপনারা এটিকে হুমকি বলে মনে করছেন? না, আমাদেরকে যখন সতর্কবার্তা দেওয়া হয় পুলিশ অ্যাসোসিয়েশন থেকে, তো সতর্কবার্তা মানেটা কি? সতর্কবার্তা বলতে তারা যেটা মিন করেছে, সবকিছু তো একটা স্টেটমেন্টে লেখা থাকে না, তার এসেন্সটা যদি আমরা ধরি, তার মানে হচ্ছে যে আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকেন, এটি হচ্ছে তারা বোঝাতে চেয়েছে। অথচ দেখেন, আপনি যদি সরকারের, এটা তো পুলিশ বাহিনীর অফিসারদের একটা অ্যাসোসিয়েশন, সরকারের উচ্চ পর্যায়ের কমেন্টটা বা রিয়াকশনটা আপনি দেখেন, সরকারের পক্ষ থেকে বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এই বিষয় নিয়ে একাধিকবার কথা বলেছেন। তিনি বলেছেন যে দুর্নীতিবাজরা যত ক্ষমতাধরই হোক না কেন, তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। তার মানে হচ্ছে আইন তার নিজস্ব গতিতে চলবে, এক্ষেত্রে সরকার কোনো রকমের ইন্টারফেয়ার করবে না। এটি তো আইনের শাসনের স্পিরিট, এটি তো পজিশন হওয়া উচিত। কিন্তু পুলিশ অ্যাসোসিয়েশন যেটা বলেছে, সতর্ক হতে বলেছে, তার মানে ইনডাইরেক্টলি বলছেন যে আপনারা এগুলো করবেন না। এটাই তো আমার স্বাধীন সাংবাদিকতার প্রতি একটা হুমকি। এবং স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি, আমাদের দেশে হুমকি বা বাধা অনেক ক্ষেত্রে আছে। অনেকগুলো আইন আছে। আগে ছিল তথ্য অধিকার আইনের মধ্যে একটা ধারা, এখন একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে। মানে নানাভাবে আমাদেরকে ডিসকারেজ করার ইনডাইরেক্টলি চেষ্টা কিন্তু আছে। তার মধ্য দিয়েও সাংবাদিকরা, আমরা হয়তো সর্বাংশে পারি না, কিন্তু যতটুকু করা সম্ভব সেটা আমরা করার চেষ্টা করি। আমাদের কথা হচ্ছে যে পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এর আগে বলেছেন যে কোনো ব্যক্তির অপরাধের দায় বাহিনী নেবে না। এটি তো হওয়া উচিত। পুলিশ অ্যাসোসিয়েশন যদি এই কথাটা বলতো না, এই কথাগুলো তো তারা সবসময় বলেন, আমরা পুলিশ বলি বা যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলি যে ব্যক্তির দায় কখনো প্রতিষ্ঠান নেবে না। তাহলে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিল, সেটি কি স্ববিরোধী হয়ে যাচ্ছে না? অফকোর্স পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে এই স্ট্যান্ডটা নাই যে যদি কেউ অপরাধী হন তাহলে তার দায়িত্ব আমরা নিব না। তাদেরও এই স্ট্যান্ডে থাকা উচিত ছিল। তারা যেটা করতে চেয়েছেন যে আপনারা যা করছেন, আপনাদের এই কাজগুলির ব্যাপারে সতর্ক থাকেন। আবার আমি এমন একটা চিঠি দেখেছি যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে সমস্ত রিপোর্টিং হচ্ছে, সাংবাদিকতা হচ্ছে, সেটির সোর্স কি সেটা তাদেরকে জানাতে হবে। আচ্ছা, সাংবাদিকতার সোর্স যদি আমরা ডিসক্লোজ করি তাহলে তো সাংবাদিকতা করা যাবে না, কারণ কোনো সোর্সই আমাদেরকে কোনো ইনফরমেশন দিবে না। তো আপনি যেটা করতে পারেন যে আপনি আমরা অভিযোগের কথা প্রকাশ করেছি, দুদক এটা তদন্ত করছে বা অনুসন্ধান করছে, অপেক্ষা করেন। তারপরে যদি দেখা যায় যে না, কোনো মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসত্য কোনো প্রতিবেদন করেছে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেশে অনেক আইন আছে। সেটির জন্য অপেক্ষা না করে পুলিশ অ্যাসোসিয়েশন যে ভাষায় বিবৃতি দিয়েছে, সেটি অবশ্যই সতর্কবার্তা দিয়েছে, সেটি অবশ্যই স্বাধীন সাংবাদিকতার জন্য একটা থ্রেট। এবং এই কারণে হয়তো অনেকে এখন চিন্তা করতে পারেন যে না ভাই, এসব ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। দিস ইজ আ থ্রেট। তো এইভাবে এটা থ্রেট। জি, অনেক ধন্যবাদ জনাব খুরশিদ আলম। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাংবাদিক, আমরা সবাই কাজ করে থাকি সাধারণ মানুষের জন্য। একদল সাধারণ মানুষের জানমাল রক্ষা করে, সাধারণ মানুষকে তাদের উপর আস্থা রাখতে হয়। গণমাধ্যমের উপরও আসলে সাধারণ মানুষকে আস্থা রাখতে হয়। কিন্তু এই দুটি পক্ষের মধ্যে যদি এই ধরনের বক্তব্য এসে থাকে, পাল্টাপাল্টি বিবৃতি এসে থাকে, এতে করে কি সাধারণ মানুষের উপর একটি চাপ তৈরি হচ্ছে বলে আপনি মনে করেন? মানে এই দুই পেশাজীবী কি প্রশ্নের মুখে পড়ছে এবং সেটা কি ভবিষ্যতের জন্য ভালো হবে? না, আমার মনে হচ্ছে এটা একটা সাময়িক ভুল বোঝাবুঝি। এটা মনে হয় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। দুই পক্ষই আবার দেখবেন
এক সময় একই সুরে কথা বলবে এবং তাই হওয়া উচিত। এখানে আমি রেজওয়ান সাহেবের সঙ্গে একটু অ্যাড করতে চাই। রেজওয়ান সাহেব যে কথাটা বললেন যে সোর্স ডিসক্লোজ করতে বাধ্য না, আমি কিন্তু এই নীতির বিপক্ষে ছিলাম। হাইকোর্টে একটি মামলা হিয়ারিংয়ের সময় আমি বলেছি সোর্স ডিসক্লোজ করতে হবে। তো ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আসছে আমার বিপক্ষে, সেটা আদার সাইডে এটা সাইড করলো এবং সেখানে হাইকোর্ট বলল না, আপনার এই আর্গুমেন্ট আমরা অ্যাকসেপ্ট করবো না, কারণ সোর্স ডিসক্লোজ সে করতে বাধ্য না। এটা তার ইনভেস্টিগেটিভ জার্নালিজমের একটা পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন, কাজেই সে সোর্স ডিসক্লোজ বাড়ত না। আমি এই রেজাল্ট সাহেবের আর্গুমেন্টটাই কিন্তু আমি রিভার্স ওয়েতে হাইকোর্টে করেছি, এই গত 1 বছরও হয়নি, এবং সেখানে আমার আর্গুমেন্টটা হাইকোর্ট ডিভিশন রিজেক্ট করে দিয়েছে, বলে যে না, সে সোর্স তোমাকে ডিসক্লোজ করবে না, তোমাকে দেখাতে হবে এই যে সংবাদটা, সেই সংবাদটা উদ্দেশ্য প্রণোদিত এবং ইয়েলো জার্নালিজম। এটা যদি তুমি দেখাতে পারো, ইউ হ্যাভ এ কেস। কিন্তু তাকে তুমি বাধ্য করতে পারবে না তুমি সোর্স ডিসক্লোজ করো। এটা কিন্তু হাইকোর্টের জাজমেন্ট। দিস জাজমেন্ট ইজ ভেরি মাচ অ্যালাইভ, ইট ইজ বাইন্ডিং আপন দ্য সাবঅর্ডিনেট কোর্ট, ইট ইজ বাইন্ডিং আপন দ্য এন্টায়ার বডি। কাজেই একজন সাংবাদিক কখনো সোর্স ডিসক্লোজ করতে বাধ্য না। জি, অনেক ধন্যবাদ রেজানুল হক। আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে সামনের দিনে আপনি কি আশা করছেন এই পরবর্তী যে দিনগুলি আসতে যাচ্ছে, ছোট করে উত্তরটি দিবেন। আমার মনে হয় যে আমরা সবসময় স্বাধীন সাংবাদিকতা করতে পারি না, নানান ধরনের পারিপার্শ্বিকের কারণে। এখন একটা সময় এসেছে এবং আমি দেখতে পাচ্ছি গভর্নমেন্টের পজিশনও ইতিবাচক, তারাও এটাকে অ্যালাউ করছেন। সুতরাং আমরা মনে করি যে এখন, আর দেখেন উদ্দেশ্য প্রণোদিত যেটা বলা হয়েছে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে, আমরা কিন্তু শুধু পুলিশ বাহিনীর কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে বা সম্পর্কে বলছি না, আমরা কিন্তু এখন আলোচিত একজন কর্মকর্তা মতিউর রহমান, তার সম্পর্কেও কিন্তু লেখালেখি হচ্ছে। সুতরাং কোনো পার্টিকুলার বাহিনী বা কোনো শ্রেণীর প্রতি আমাদের কোনো উদ্দেশ্য বা বিদ্বেষ নাই। যেখানেই অপরাধ হবে, যেখানেই অভিযোগ পাওয়া যাবে, সেটা অনুসন্ধান করে যতটুকু পারা যায় আমরা সেভাবে লিখছি, বলছি। সেভাবেই আমরা আসলে মনে করি যে কাজ করব এবং সবাইকে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ থাকবে। অনেক ধন্যবাদ জনাব রেজানুল হক এবং জনাব খুরশিদ আলম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনাদের আলোচনার জন্য। দর্শক, এই ছিল আজ সংবাদ যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।